নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আজ নববর্ষ, সারা বছর আপনাদের ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। হঠাৎ বেসুরো পিকে, কেন বেসুরো পিকে? এই ভোটের হাওয়া যখন চলছে সারা ভারতবর্ষে, তখন পিকে কেন বেসুরো গাইছেন? তিনি নাকি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেউ বলেন ৩০০ কোটি টাকা, কেউ বলেন ৪০০, কেউ বলেন ৫০০ কোটি, কেউ বা বলেন ৬০০ কোটি টাকা তিনি নাকি নিয়েছেন ২০২৬ পর্যন্ত তার সাথে কন্ট্রাক্ট। তারপরেও পিকে কেন এরকম বলছেন যে পশ্চিমবাংলায় বিজেপি সবচেয়ে বেশি আসন পাবে? আমরা তো দেখতে পাচ্ছি, আমরা যারা রাস্তাঘাটে ঘুরছি, লোকজনের সাথে কথা বলছি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। যেমন আজই আমরা আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হব হয়তো নৈহাটিতে। নৈহাটি মানে পুরো ব্যারাকপুর অঞ্চলে আমরা ঘুরবো। ব্যারাকপুরে 7টা বিধানসভা ঘুরে আসল রিপোর্টটা তুলে আনবো যে অর্জুন সিং নাকি পার্থ ভৌমিক, কে এগিয়ে আছেন সেই নিয়ে আমরা কিন্তু একটা অনুষ্ঠান করব। সম্ভবত আজ রাত্রেও করতে পারি অথবা কালকে রাত্রেও করতে পারি। যাকে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি যে বিজেপি চারদিক থেকে ধরাশায়ী, চারদিক থেকে ধরাশায়ী হয়েছে বিজেপি। কেন? বিজেপির এই অবস্থানের মূলে কি? কেন বিজেপি ৭৭টা আসন তারা বিধানসভায় পেয়েও এখন এই মুহূর্তে তারা সারা রাজ্যে ব্যাকফুটে? অথচ পিকে বলছেন যে এখানে নাকি বিজেপি আগের চেয়েও বেশি ভালো ফল করবে, তৃণমূলের ফল খারাপ হবে। কেন বলছেন? আজকে ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা কিন্তু আলোচনা করব এই সব কিছু নিয়ে। ভোটের হাওয়ায় যখন সরগরম সারা দেশ এবং সরগরম সারা রাজ্য, সেই সময় পিকের একটা বক্তব্য সারা রাজ্যে হুলুস্থুলু পড়ে গিয়েছে। কারণ পিকে বলছেন বিজেপি নাকি গতবারের চেয়েও বেশি আসন পাবে, বিজেপি নাকি তৃণমূলকে ছাপিয়ে যাবে, এরকম অনেক কথা শুনতে পাচ্ছি। কেন এসব কথা বলছেন পিকে? দেখুন, এসব কথা বলার পেছনে তিনটে লজিক আছে। এক পক্ষ বলছেন যে পিকে তৃণমূলকে খুব চাগাড় দিতে চান, কারণ তৃণমূল যখনই কোনো রকম প্রতিরোধের সামনে এসে পড়েছে তারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, এটা একদল লোক বলছেন। পিকে আসলে তৃণমূলকেই মদত করছেন। আবার কেউ কেউ বলছেন যে না, তৃণমূলকে মদত করছেন না, পিকে সম্ভবত তিনি বিজেপিকেই এগিয়ে দিতে চাইছেন। এটা কেন বলছেন? বা বিজেপিকে ওভার কনফিডেন্ট করে দিতে চাইছেন যাতে বিজেপি ফল খারাপ করে। অতি আত্মবিশ্বাসী হলে ফল খারাপ হয়, এটা সকলেই জানেন। পিকে কি তাই চাইছেন? আর এক পক্ষ বলছে না, এসব কিছু না, পিকের সাথে বিজেপির কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আসলে ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে এই যে পিকে, প্রশান্ত কিশোর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো চুক্তি হয়নি, জেনে রাখুন, না হয়নি। প্রশান্ত কিশোরের সাথে চুক্তি হয়নি, চুক্তি হয়েছিল আইপ্যাকের সাথে। আইপ্যাকে তখন প্রশান্ত কিশোর কাজ করতেন, চাকরি করতেন, বা পার্টনার ছিলেন বা কিছু একটা ছিলেন। সেখান থেকে তিনি নিজের দল গড়ার জন্য বিহারে চলে যান। বিহারে গেলেন কেন? তিনি নিজের দল গড়বেন বলে। এবং তার মুখ্য প্রতিদ্বন্দ্বী কারা? প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তেজস্বী যাদব আর নীতিশ কুমার। এই দুজন হচ্ছেন তার মুখ্য প্রতিদ্বন্দ্বী। তারা থাকলে এই প্রশান্ত কিশোরের দল গড়া বা দল গড়ে সরকার গড়া প্রশান্ত কিশোরের পক্ষে কোনো মতেই সম্ভব না। তবে হ্যাঁ, প্রশান্ত কিশোর বক্তব্য যে রাখছেন সেই বক্তব্যের সাথে আমরা একমত। তিনি বিহারকে নিজের পায়ে দাঁড় করাতে চান, এটা আমরাও চাই। বিহার যেদিন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে সেদিন পশ্চিমবাংলায় বিহারিদের আশাও কমে যাবে এবং পশ্চিমবাংলায় বিহারিরা এসে যে কর্মসংস্থানের একটা সংকট তৈরি করেছে সেই সংকটটাও কিন্তু পশ্চিমবাংলা থেকে চলে যাবে। এটা আমরা চাই যে বিহারিরা নিজের পায়ে দাঁড়ান। কিন্তু ঘটনাটা হচ্ছে যে প্রশান্ত কিশোর কেন এই কথা বলছেন? যে কথা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করবে, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে, যে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন
সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গুরুত্বপূর্ণ কথাটা মানে হচ্ছে যে তিনি যে রাজনৈতিক দল করছেন, সেই রাজনৈতিক দল করতে গেলে তো প্রভূত অর্থের দরকার হয়। সেই অর্থ কোথা থেকে পাচ্ছেন? তার সেই প্রশ্নের জবাবে পিকে বলছেন একসময় তিনি যাদের সাথে কাজ করেছেন, অর্থাৎ তিনি বিজেপির সাথে কাজ করেছেন, তিনি তৃণমূলের সাথে কাজ করেছেন, এরকম যাদের আম আদমি পার্টির সাথে কাজ করেছেন, এই রকম দলগুলোই নাকি পিকে কে আর্থিক সহায়তা করছে তার দল গঠন করার ব্যাপারে। আমরা আসবো এই নিয়ে বিস্তারিত, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজকের ভোটের হাওয়ায় আমরা আলোচনা করছি প্রশান্ত কিশোর বা পিকে কে নিয়ে। পিকে বেসুরো হয়েছে, তার পেছনে অনেক লজিক আছে। সেই লজিকের থেকেও পিকে বলছেন যে তিনি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চান, জনসুরাজ বা এরকম কোনো একটা নামে বিহারে। সেই বিহারে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তিনি বিহারকে নিজের পায়ে দাঁড় করাতে চান, স্বাবলম্বী করতে চান। খুব ভালো কথা, স্বাগত জানাই। এই সাক্ষাৎকারেই পিকে বলেছেন যে তাকে সহায়তা করছেন আর্থিকভাবে তিনি যাদের সাথে একদা কাজ করেছিলেন তারা তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, বিজেপি, এরা পিকের সাথে পিকে কে নাকি আর্থিক সহায়তা করছেন, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। সরাসরি কথা বলেননি, নাম করে বলেননি, কিন্তু তিনি বলেছেন যাদের সাথে কাজ করছেন তারাই নাকি পিকে কে সহায়তা করছে। এবার প্রশ্ন হচ্ছে তারা কেন সহায়তা করছে? তারা সহায়তা করছেন তাদের অব্লিগেশন থেকে করতে পারেন, কিন্তু পিকে কার সহায়তা নিয়ে বিজেপির পক্ষে গান গাইছেন, বিজেপির সুরে গান গাইছেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। অর্থাৎ পিকে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কিছু সহায়তা হয়তো পাচ্ছেন, তাই ভারতীয় জনতা পার্টির গুণগান গাইছেন। তিনি যতদিন তৃণমূলের সহায়তা পেয়েছেন ততদিন তৃণমূলের গুণগান গেয়েছেন, যখন আম আদমি পার্টির পেয়েছেন তখন আম আদমি পার্টির সহায়তা পেয়েছেন। এবার তিনি নিজে রাজনৈতিক দল গড়তে চাইছেন। তার বিশ্বাসযোগ্যতাটা কোথায় হবে? যিনি অর্থের বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে সহায়তা করেন এবং তাকে সেই রাজনৈতিক দলগুলো আর্থিকভাবে সহায়তা করছে তার দল প্রতিষ্ঠার জন্য, তাকে কতটা বিহারের মানুষ বিশ্বাস করবেন? তার মূল প্রতিদ্বন্দ্বী নীতিশ কুমার, তিনি বারবার বলছেন যে আগামী বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার 5টি আসন পাবে না। হতে পারে 5টি আসন পাবে না, কারণ নীতিশ কুমারের এই বারবার ডিগবাজি খাওয়া অর্জুন সিং এর মতন এই ডিগবাজি খাওয়াটা কিন্তু বিহারের মানুষ মেনে নিচ্ছেন। এটা ঠিক ঠিক যেভাবে অর্জুন সিং এর ব্যাপারটা মেনে নিচ্ছেন না ব্যারাকপুর কেন্দ্রের মানুষজন। আমরা আসছি আর কিছুক্ষণের মধ্যেই ব্যারাকপুরে কথা হবে আপনাদের সাথে। আমরা ব্যারাকপুরে 7টি বিধানসভায় ঘুরবো, তুলে আনবো পথে প্রান্তরে প্রবীর অনুষ্ঠান। যাই হোক, যে কথা বলছিলাম যে নীতিশ কুমার তার মূল প্রতিদ্বন্দ্বী। নীতিশ কুমারের ক্ষমতা এমনি কমে গিয়েছে, নীতিশ কুমারের কিন্তু অবস্থান বিহারে একেবারে খুব খারাপ। নীতিশ কুমারকে সরিয়ে দিলে তিনি বিজেপির সহায়তায় সরকার গড়বেন না এমন কথা তিনি জোর দিয়ে বলছেন না এমন কথা জোর দিয়ে। তার মানে আমরা কি ধরে নেব যে আগামী দিনে নীতিশ কুমার বিজেপির সাথে কোনো রকম গাঁটছড়া বেঁধে বিহারে সরকার গড়বেন? আমরা জানি না। নীতিশ কুমার আগামী বিধানসভায় নীতিশ কুমার পর্যুদস্ত হবেন, এটা বাস্তব সত্য। কিন্তু নীতিশ কুমারের খালি হওয়া জায়গাটা সেটা কি প্রশান্ত কিশোর নিতে চাইছেন? তার জন্য কি বিজেপির এই গুণগান? জানি না, হতে পারে। সবটাই কিন্তু হতে পারে ভিত্তিতে বলছি। হতে পারে তিনি তৃণমূলকে চাগার দেওয়ার জন্য তৃণমূলকে কোণঠাসা করছেন, হতে পারে তিনি বিজেপিকে ওভার কনফিডেন্ট করে দেওয়ার জন্য বিজেপির গুণগান গাইছেন, হতে পারে তিনি বিজেপির কাছ থেকে কোনো রকম আশ্বাস পেয়েছেন যে আগামী 25-এ যে বিধানসভা নির্বাচন আছে বিহারে, সেখানে তার পার্টিকে বিজেপি সহায়তা করবে, এমনও প্রতিশ্রুতি পেতে পারে। সবটাই কিন্তু মানে আমরা ধরে নিচ্ছি, কিন্তু যেটাই ধরি প্রত্যেকটাতেই তো খটকা লাগছে। পিকে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল কি বলবো, নির্বাচনী গুরু বলতে পারেন তাকে।
তিনি যে কথা বলেন, যে কাজটা করেছেন এতদিন, প্রত্যেকটাই মেলে গিয়েছে। কিন্তু গতকাল পিকের একটি সাক্ষাৎকার দেখলাম, সেখানে সাংবাদিক সম্মেলনে তিনি বলছেন যে আমি যদি ভুল হই আমি ক্ষমা চেয়ে নেব, এ কথাও তিনি বলছেন। অর্থাৎ তিনি এই জায়গাটাও খোলা রাখছেন, তিনি ভুল হলে তিনি ক্ষমা চেয়ে নেবেন। তিনি কেন জোর দিয়ে বলছেন না যে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সর্বাধিক আসন পাবে? তিনি কেন জোর দিয়ে বলছেন না যে ভারতে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকারি ক্ষমতায় আসবে? কারণ তিনি এটা জানেন, তিনি যেটা আগের বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে যদি অনড় থাকেন, অর্থাৎ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন, পশ্চিমবাংলায় বিজেপি বেশি সিট পাচ্ছে, এইসব কথায় তিনি যদি অনড় থাকেন এবং পরবর্তীকালে তার যদি কথা না মেলে, তাহলে তার ক্রেডেনশিয়াল নিয়ে প্রশ্ন উঠে যাবে, তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাই তিনি দ্বিতীয় রাস্তাও খোলা রাখলেন। যদি দেখা যায় যে ভোটের পরে বিজেপি পশ্চিমবাংলায় অত্যন্ত খারাপ ফল করেছে আর তৃতীয়বারের জন্য দেশে ক্ষমতায় আসছে না, তিনি ক্ষমা চেয়ে নেবেন, মুঝে মাফ কর দিজিয়ে। কারণ তিনি নিজে এখন আর কোনো সার্ভে করছেন না, পিকে নিজে কোনো সার্ভে করছেন না পশ্চিমবাংলায়, এটা একদম বাস্তব সত্য। করছে আইপ্যাক, আইপ্যাকের তরফ থেকে এরকম কোনো কথা বলা হয়েছে না। পিকে আইপ্যাকের সাথে যুক্ত না, তাহলে পিকে বলছেন কোথা থেকে? পুরোটাই তার ধারণা থেকে বলছেন, পুরোটাই হয়তো তাকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে, যা তাকে বলে দেওয়া হচ্ছে অন্য কোনো কিছুর বিনিময়, তাই হয়তো তিনি বলছেন। এইভাবে কি বিজেপিকে জাগিয়ে তোলা যাবে? কি মনে করেন আপনি? কমেন্টে লিখে জানান। আর একটা কথা আপনাদেরকে বলি, যে যত বড়ই নির্বাচনী ভোট কুশলী হোক না কেন, প্রত্যেকেই কিন্তু ভুল করেন, আমরাও ভুল করেছি। পশ্চিমবাংলার বাইরে যতগুলো সমীক্ষা আমরা দেখিয়েছি, আমরা ভুল করেছি এবং আমরা ভুল স্বীকার করে নিয়েছি। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যতগুলো সমীক্ষা গত বিধানসভা নির্বাচন থেকে দেখিয়েছি, প্রায় 90-95% মিলিয়ে দিতে পেরেছি। কারণ আমরা নিজেরা সমীক্ষাটা করেছি রাস্তাঘাটে গিয়ে। আমরা এখনো যে সমীক্ষা চালাচ্ছি সেটা রাস্তাঘাটে নেমে করছি। কৃষ্ণনগর আপনারা দেখেছেন, আমি নিজে গিয়েছি। আজকে আপনারা দেখবেন আর দেখতে পাবেন হয়তো আজকে রাত্রে অথবা কালকে রাত্রে, যে আমি নিজে সেখানে যাচ্ছি, আমাদের টিমের ছেলেরা তো যাচ্ছে, আমি নিজেও যাচ্ছি। কারণ যেখানে যেখানে আমার ডাউটফুল মনে হচ্ছে আমি নিজে গিয়ে সমীক্ষা করছি, তারপরে আপনাদের কাছে উপস্থাপন করছি। একবার না একাধিকবার ক্রস চেক করছি, বিভিন্ন লোকের মাধ্যমে খবরাখবর নিচ্ছি, আমাদের টিমের ছেলেদের বাইরেও, তাদের সাথে বাইরের লোকের কথা আমরা একটা ক্রস চেক করে দেখে নিচ্ছি যে আমাদের ছেলেরা ঠিকঠাক রিপোর্ট দিচ্ছে নাকি সেখানকার মানুষ দিচ্ছে। আমরা এইভাবে পরীক্ষা করে শেষমেশ আপনাদেরকে একটা সমীক্ষার ফল তুলে দিই। চূড়ান্ত সমীক্ষার ফল তুলে দেব আগামী 17 তারিখ সন্ধ্যে 7টায়। মনে রাখবেন, 17 তারিখ সন্ধ্যে 7টায় আমরা চূড়ান্ত সমীক্ষার ফল আনবো এবং সেই ফলটাই হবে আমাদের শেষতম সমীক্ষা। আপনারা দেখবেন সেদিনকে যে আমরা কিভাবে প্রত্যেকটি সমীক্ষকের রেজাল্টও দেখাবো। আমরা এবিপি কি বলছে, নিউজ 18 কি বলছে, আমরা কি বলছি, সব আপনাদেরকে তুলে ধরবো এবং সেটাই হবে শেষতম সমীক্ষা। এবং আপনারা মিলিয়ে নেবেন ভোটের পরে যে আমরা হাওয়ায় কথা বলছি না, কারণ আমরা নিজেরা সমীক্ষা করছি। আর উল্টো দিকে পিকে কিন্তু হাওয়ায় কথা বলছেন, তিনি কিন্তু সমীক্ষা করছেন না, সমীক্ষা করছে আইপ্যাক, আর আইপ্যাকের সাথে পিকের কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে। এইটা হচ্ছে বাস্তব সত্য। পিকে কিন্তু বিহারে বসে তিনি বাংলার হাওয়া পেতে চাইছেন। তিনি মানে যদি মনে করে থাকেন যে সেই 2019-এর হাওয়াই পশ্চিমবাংলায় আছে বা 2021-এর হাওয়া আছে, তিনি ভুল করছেন। আমার মনে হয় তিনি অন্য কোনো কারণে এসব বলছেন, আসল কথা তিনি বলছেন না। কারণ আসল পরিস্থিতি, আমরা রাস্তাঘাটে ঘুরছি, আমরা মানুষের সাথে কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি আসল পরিস্থিতিটা কি। এই পরিস্থিতি থেকে বিজেপির বেরিয়ে আসার আর কোনো সম্ভাবনা নেই, কারণ ভোট ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। আর কোনো সম্ভাবনা নেই। বিজেপির এত দৈন্য দশা পড়েছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে তারা প্রার্থী ঘোষণা করতে পারছে না। যেখানে অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে এখনো প্রার্থী ঘোষণা করতে পারছেন না। আর বিভিন্ন জায়গার প্রার্থীদের অবস্থা তো দেখছেন, বিভিন্ন জায়গায় প্রার্থী চয়ন কিরকম হয়েছে সেটা আপনারা দেখেছেন। বিজেপির লোকেরাই মেনে নিতে পারছে না সেই প্রার্থী চয়ন। এই মানে ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধকে জিততে পারবেন শুভেন্দু? তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে 17 তারিখ সন্ধ্যে 7টায় আমাদের বিশেষ জনমত সমীক্ষা। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে অনেকেই আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়েছেন। আপনিও যদি মান্থলি সাবস্ক্রাইবার হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যে পেমেন্ট পাঠাচ্ছেন 100 টাকা বা তার বেশি, যে অ্যামাউন্টটা পাঠাচ্ছেন সেই অ্যামাউন্টটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে।
তবে আমরা কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবো। সেখানেই আপনারা আমাদের পরামর্শ দিতে পারবেন কোন বিষয়ে আলোচনা করতে চান, কোন বিষয়ে আলোচনা শুনতে চান, কোন বিষয়ে আলোচনা করা উচিত। আমাদেরকে জিপে, গুগল পে, ফোনপে করার নম্বরটি হচ্ছে 9830075869। আর যারা এই নাম্বারে জিপে, গুগল পে বা ফোনপে করতে পারবেন না, তারা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন কিভাবে, কোন পদ্ধতিতে আমাদের কাছে আপনারা মান্থলি সাবস্ক্রিপশনটা পাঠাতে পারবেন। যারা বিজ্ঞাপন দিতে চান তারাও এই নাম্বারে ফোন করতে পারেন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করলাম না, দেখা হবে আজ রাত 9টায় আর মার্জনা কমে রাত 8টায় অন্য কোনো একটা অনুষ্ঠান নিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।